আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ভারতে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২ আসামি গ্রেপ্তারের পরেই বাংলাদেশে দৃশ্যপট একের পর এক পাল্টাতে শুরু করেছে। নানা ধরনের বক্তব্য নতুন করে কনফিউশন তৈরি করেছে যে হাদির যে আসামি, সেই আসামি ধরা পড়ার ভয়ে কারণে অনেকের কি ঘুম হারাম হয়ে গেল? এই প্রশ্নগুলো বারবার উঠে আসছে। ওদিকে ভারত থেকে খবর আসছে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই ২ আসামিকে নিয়ে ভারতীয় পুলিশ ১৪ দিনের রিমান্ডে তো রেখেছে। এই রিমান্ডে থাকা অবস্থায় তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনাও করছে ভারতীয় প্রশাসন। সেই খবরও আসছে গণমাধ্যমে। এই খবরগুলো যখন আসছে তখন বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন এটা নিয়ে ভয়াবহ একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা বলতে চেয়েছে হাদির আসামিরা গ্রেপ্তারের ফলে বাংলাদেশের অনেকের ঘুম হারাম হয়ে পড়েছে। কেন হঠাৎ করে এই প্রসঙ্গ কেন আসছে? কেন ঘুম হারাম হয়ে যাওয়ার ব্যাপার আসছে? তাহলে কি হাদির হত্যাকাণ্ডের পেছনে তারাই জড়িত যারা হাদিকে নিয়ে ব্যবসা করতে চেয়েছিল, এবং এই হত্যাকারীরা গ্রেপ্তার হওয়ার ফলে হাদির ব্যবসায় কি ভাটা পড়ল? হাদিকে নিয়ে যারা ব্যবসা ফেঁদে বসেছিল তাদের ব্যবসা কি শেষ হয়ে গেল? এবং অনেক পরিচিত মুখ এতে কি ফেঁসে যেতে পারেন? এই প্রশ্নগুলো উঠে আসছে মানবজমিনের সেই চাঞ্চল্যকর রিপোর্টে। চলুন একটু জেনে দেখে মানবজমিন কি বলতে চাইছে, যার ফলে আমরা কি বুঝে নিতে পারি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাদির হত্যাকারীরা ভারতে ধরা পড়ার পরে ভিন্ন রকম অবস্থা হয়েছে বাংলাদেশে। প্রায় সবাই বলছেন যে মৃত্যুর সময় কিংবা মৃত্যুর আগে থেকে, গুলিবিদ্ধ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কিংবা মৃত্যু পরবর্তী সময় এই আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, এমনকি নির্বাচনের ৩-৪ দিন আগে পর্যন্ত সামনে যমুনার সামনে যা হলো, যেরকম উত্তেজনা এবং যেরকম উত্তেজিত সবাইকে দেখা গেল, আসামিরা ধরা পড়ার পরে হঠাৎ করেই সেই উত্তেজনা যেন একেবারে মাটিতে পড়ে গেল। আর কোনো উত্তেজনা নেই, আর কোনো কথা নেই, এটা নিয়ে কোনো বাগাড়ম্বর নেই, কোনো উচ্ছ্বাস নেই, উৎসাহ নেই। এটা একটা দারুণ ব্যাপার হয়েছে। সেই যে উৎফুল্ল মনোভাব, সেই উৎফুল্ল মনোভাব কারো মধ্যে নেই। না থাকার কারণ কি? ডালমেকুস কালা হ্যায়? সেই প্রশ্নের সমাধান খুঁজে পাবো বোধহয় একটু মানবজমিনের এই রিপোর্টে। তারা শিরোনাম করেছে এটা, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, হাদি হত্যায় নাটকীয় মোড়, অনেকের ঘুম হারাম। অনেকের ঘুম হারাম, এই এই বাক্যটা ব্যবহার করেই আমার মনে হয় যে ইঙ্গিতটা যাদের দিকে যায়, সেই ইঙ্গিতটা যদি সত্য হয় তাহলে সেটা খুব একটা ভালো কিছু বার্তা বয়ে আনবে না। এই আলোচনা যখন আমরা করতে যাচ্ছি তার আগে ছোট্ট করে একটু বলে নিই। সেটা হচ্ছে যে খুব আলোচনা হচ্ছে এরকমটা গত ২ দিন থেকে। সেটা হলো যে হাদি এবং সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওই কুকুরকে নিয়ে ভিডিও বানায় এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি নাম বলে ব্যাপারটাকে বিব্রতকর করতে চাই না তা না, নাম বলে ব্যাপারটাকে হাইলাইট করে অনেক বেশি হিরো বানাতে চাই না কাউকে। এই ২ জনকে নাকি টার্গেট করা হয়েছিল, এদেরকে মারার জন্য সুপারি দেয়া হয়েছিল। কেরানীগঞ্জে গ্রেপ্তার হওয়া একজন নাকি পুলিশের কাছে এ ধরনের স্বীকারোক্তি দিয়েছেন, এবং সেই কর্মকাণ্ডটার নির্দেশ দিয়েছিল ভারতে বসে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সহকারী, তার এপিএস কিংবা পিএস এরকম একজন। সে নির্দেশ দিয়েছিল এবং নির্দেশের ফলে এই কাজটা হয়েছে, এবং একজনকে মারা হয়েছে আর একজনকে মারা হতো, এরকম ব্যাপারটা আসে। কিন্তু আমার কাছে কেন যেন বিশ্বাসযোগ্য মনে হয় না যে ভারত থেকে আওয়ামী লীগ নেতারা যদি সুপারি দেয় তাহলে তাদের টার্গেট কেন হাদি হবে কিংবা ওই কুকুর নিয়ে ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটার হবে।
তাদের টার্গেট তো হওয়ার কথা জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা। তো জুলাই আন্দোলনের শীর্ষ নেতাদের প্রতি তো তাদের বেশি ক্ষোভ থাকার কথা। আওয়ামী লীগের সব থেকে বেশি ক্ষোভ কাদের ওপরে? হাদিকে। হাদি তো জুলাই আন্দোলনের কেউ না। জুলাই আন্দোলনের পরে নানাভাবে বিভিন্ন ধরনের গালিবাজি এটা ওটা বলে মানে এমন কথাও তো তার মুখ থেকে আমরা শুনেছি যে ২৪ এসেছেই তো ৭১-এর তথাকথিত ৭১-এর ন্যারেটিভের বিপক্ষে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিপক্ষে ২৪ এসেছে এরকম ভয়ঙ্কর কথাও তার মুখ থেকে আমরা শুনেছি। তার মুখ থেকে এমন কথাও আমরা শুনেছি যে মবের প্রয়োজন হলেই আমাকে বলো, মব করে নাও, এখন থেকে মব করাতে হলে ১০ লাখ টাকা নগদ দিতে হবে। তার মানে হচ্ছে যে তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় মব হয়েছে, সেরকম বক্তব্য তার মুখেই আমরা শুনেছি এবং সেই ভিডিওগুলো আছে। তো এরকম একজন ব্যক্তি যিনি কিনা মানে মূলত হিরো হয়েছেন তো মৃত্যুর পরে, কিন্তু মৃত্যুর আগে তার তো মানে হিরো থাকার কোনো অপশন ছিল না। মূলত গালিবাজি করে, গালাগালি করে, এডা ওডা ছিঁড়ে ফেলতে দিয়ে, অশ্লীল অশ্রাব্য গালিবাজি করে এক শ্রেণীর মানে প্রজন্মের কাছে তিনি হয়তো আইডল হয়ে পড়েছিলেন, যে গালিবাজির ধারণাটা এখনও আমরা দেখছি ওই অনুসারীদের অনেকের মুখে। যেমন কদিন আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি ইফতার পার্টিতে, একটা ধর্মীয় আয়োজনে, সেখানে গালিবাজি করলেন মির্জা আব্বাসকে, কারণ মির্জা আব্বাসের এক কর্মী তার নামে মামলা করেছে। চ বর্গীয় শব্দ, ল বর্গীয় শব্দ, এই শব্দগুলো ব্যবহার করে যেভাবে কথা বলেছেন, সেইভাবে কথা কি টুপি মাথায় দিয়ে ইফতার মাহফিলে সেই শব্দগুলো প্রয়োগ করা যায় না। এবং ওই কাজগুলো যদি অন্য কোনো সাধারণ মানুষ যদি করতো, তাহলে তাকে নিশ্চিত করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য তাকে কারাগারে যেতে হতো। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি না। চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায়। মানবজমিন কি বলছে? মানবজমিন যেটা বলছে সেটা হচ্ছে যে অনেক বড় রিপোর্টের দুইটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ ওই আসামিদের কথা বলছে। এ নিয়ে পর্দার আড়ালের অনেক খবর চাউর হয়ে আছে। দুদেশের মধ্যে তথ্য আদান প্রদানই নাকি এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের জট খুলতে সাহায্য করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দার হাতে খবর ছিল শুটার মাসুদ আর আলমগীর দুজনেই পশ্চিমবঙ্গে লুকিয়ে রয়েছে, অনেকটা নিশ্চিত ছিলেন তারা। যদিও তৎকালীন সরকার তাদের কোনো কার্যক্রমই আমলে নেয়নি। 18 মাস শাসনকালে প্রতিরক্ষা গোয়েন্দাদের দেয়া কোনো তথ্যই যাচাই বাছাই করা হয়নি। রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির মুখে, তখনও তাদের আড়ালে রাখা হয়েছিল। অর্থাৎ প্রফেসর ইউনূসের সরকার মেটিকুলাসলি সেনাবাহিনী, ডিজিএফআই সব কিছুকে এক ধরনের বন্ধা বানিয়ে রাখতে চেয়েছিলেন। তাদের কোনো তথ্য সরকার আমলে নেয়নি, তাদেরকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল। এই যে নিষ্ক্রিয় রাখার পেছনে কি এটাও কারণ যে এই হাদি হত্যাকাণ্ডের ডিজাইনটা মূলত প্রফেসর ইউনূসের অনুসারীদের মধ্যে, কিংবা তার মাথা থেকেই, কিংবা তাদের সরকারের মাথা থেকেই এটা একটা প্রজেক্ট প্ল্যান হিসেবে এসেছিল? সেই কারণেই এটার আসামিরা ধরা পড়ুক, আসামিদের ইন্টারোগেট করা হোক, এই ব্যাপারটা সরকার চায়নি। ডিজিএফআই এটার তথ্য বের করুক, এটা সরকার চায়নি, এরকমটা ব্যাপারটা কি? মানবজমিন সেই তথ্যটাই দিচ্ছে। মানবজমিনের এই তথ্য যদি সত্য হয়, তাহলে ব্যাপারটা কিন্তু ভয়াবহ। এবার তারা বলছে অবিশ্বাস আর সন্দেহ সরকার প্রধানকে মোহচ্ছন্ন করে রেখেছিল। সরকারের ভেতরকার এবং বাইরের একটা শক্তি মিলে নানা খেলায় মত্ত ছিল। প্রফেসর ইউনূসের সরকার এটাকে নিয়ে নানা খেলায় মত্ত ছিল, তাই বলছে তারা। অন্যতম উদ্দেশ্য ছিল নির্বাচন বিলম্বিত করা, অর্থাৎ হাদির এই ইস্যুটা ইউজ করা হয়েছিল নির্বাচন বিলম্বিত কিংবা নির্বাচন বানচাল করার স্বার্থে। কিন্তু প্রধান রাজনৈতিক শক্তি নির্বাচনের ব্যাপারে ছিল অবিচল। বিএনপির কথা বলছে যে তারা নির্বাচনের ব্যাপারে অবিচল ছিল। তারা সরকারকে বরাবরই বলেছে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী 22 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের দায়িত্ব পান। এর কয়েকদিনের মধ্যেই তিনি ভারত সফরে যান। সেখানে তিনি প্রধান পরাগ জৈনর সাথে বৈঠকে মিলিত হন। সম্ভবত এই বৈঠকে জেনারেল কায়সার কিছু তথ্য আদান প্রদান করেন। এই তথ্যর সূত্র ধরে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত হন ওসমান হাদির হত্যাকারী পশ্চিমবঙ্গে অবস্থান করছে।
এর পরপরই তাদেরকে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির অধীনে শুটার ফয়সাল করিম, মাসুদ আর আলমগীরকে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশে ইতিমধ্যে কনসুলার এক্সেস চেয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে কনসুলার এক্সেস চেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এই যখন অবস্থা, তখন ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। ভয়াবহ কথা এটা। এই যখন অবস্থা, অর্থাৎ বর্তমান সরকার এবং বর্তমান ডিজিএফআই প্রধান যখন এই ব্যাপারটা নিশ্চিত করেছে যে তাদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনা, সঠিকভাবে বিচারের ব্যবস্থা করা, এর পেছনে কারা আছে সেগুলো বের করা, তখন বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। প্রফেসর ইউনূসেরও কি ঘুম হারাম হয়ে গেছে? সেখানে বলা হচ্ছে তদন্ত শুরু হয়েছে। হাদী হত্যার পেছনে আসলে কারা জড়িত, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা কারা করেছিল, কারা চেয়েছিল এক ঢিলে দুই পাখি মারতে। অনেকগুলো প্রশ্ন মানবজমিন সামনে এনেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলেই আমরা মনে হয় প্রকৃত রহস্য খুঁজে বের করতে পারব। গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত হয়েছেন আলোচিত এই হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এটাকে খেলা কিংবা ইভেন্ট কিংবা এটাকে একটা প্রজেক্ট এইভাবে নেওয়া হয়েছিল, যেটা অনেক বিশ্লেষক এখন বলছেন ওপেনলি। মানবজমিনও সেই একই কথা বলছে যে এটা একটা বৃহৎ খেলার অংশ ছিল। ইউনূস সরকারকে হটিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নতুন কোনো পরিকল্পনা ছিল তাদের। তদন্তে বের হয়ে আসবে এর পেছনে কোন শক্তি কাজ করেছে। এখানেও একটা মেটিকুলাস ব্যাপার। ইউনূস সরকার এটার সঙ্গে আছে কি নেই সেটাও একটা বড় প্রশ্ন। ইউনূস সরকারের ভেতরের একটা অংশ তারা প্রফেসর ইউনূসকে সরিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল কিনা সেটা একটা ব্যাপার। ওসমান হাদির মৃত্যুর পরে জানাজার দিন আমরা নানাভাবে ছড়িয়ে পড়তে দেখেছি যে জানাজা পরবর্তী সময়ে একটা বড় বিশৃঙ্খলা তৈরি হবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করা হবে এবং হাদির লাশ শহীদ মিনারে নেওয়া হবে। শহীদ মিনারে নিয়ে বিপ্লবী সরকারের ঘোষণা দেবে এবং এই পুরো কার্যক্রমের নেতৃত্বে ছিলেন নাকি একটি পত্রিকার সম্পাদক। এই ব্যাপারগুলো এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় পৃষ্ঠপোষকতা ছিল এখানে। আর একটি রাজনৈতিক দলের সক্রিয় পৃষ্ঠপোষকতা, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা যদি না থাকতো, তাহলে হাদির মৃত্যুর পরে সংসদ এলাকায় যে লোক সমাগম হয়েছে সেই লোক সমাগম করা সম্ভব হতো না, এরকম আলোচনাও রয়েছে। সেটা না হয় আমি নর্মাল ধরলাম যে মানুষ আবেগে গিয়েছে, অনেকেই আবেগে গিয়েছে, আমরাও হয়তো অনেকে আবেগে গিয়েছে, কিন্তু কারো কারো আবেগ নিয়ে খেলেছে কি কেউ কেউ, কোনো ষড়যন্ত্রকারী দল তারা এটাকে ব্যবহার করে বড় কিছু করতে চেয়েছিল এবং এই বড় কিছু করতে পারেনি মূলত দুইটা কারণে, একেবারে স্পেসিফিক। এখন সব কিছু ব্যাপারগুলো ক্লিয়ার, শুধুমাত্র প্রমাণের অপেক্ষা। এই বড় কিছু করতে পারেনি দুইটা কারণে। এক, সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে, আর দুই, বিএনপির সতর্ক অবস্থানের কারণে। বিএনপির রাজনৈতিকভাবে সেই সময়টাই ভুল করেনি এবং সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনী কোনোভাবেই দেশে অসাংবিধানিক কিছু হোক সেটা চায়নি। নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেয়া, সরকারে একটা বড় পরিবর্তন আনা, বিপ্লবী সরকার তৈরি করা, এরকম নানা পরিকল্পনার কথা তখন আমরা জেনেছি। কিন্তু সেই জানাগুলো ভাষা জানা ছিল, এরকমভাবে গণমাধ্যমে রিপোর্ট আকারে প্রকাশ হয়নি। মানবজমিন আজকে যে রিপোর্টটা পেশ করলো, সেই রিপোর্টে তারা প্রশ্নগুলো আরেকবার একটু রিপিট করে শুনুন। প্রশ্নগুলো তারা বলছে, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল কারা, কারা চেয়েছিল এক ঢিলে দুই পাখি মারতে। গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত ছিলেন আলোচিত এই হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এই রিপোর্টের এই অংশ, এই তিন চারটা বাক্য দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র পরিষ্কার করে নামগুলো বলা হয়নি, যে নামগুলো হয়তো আমরা অনেকেই জানি। কিন্তু আমরা অনেকেই জানলেও জানি কি আমরা অনেকেই বুঝতে পারি
মানে আমাদের একটা সিক্স সেন্স কাজ করে না, সেই সিক্স সেন্সে আমরা অনেকেই হয়তো বুঝতে পারি, কিন্তু বুঝতে পারাটা দিয়ে তো আর কাজ হবে না, লাগবে তথ্য প্রমাণ, অকাট্য দলিল, অকাট্য প্রমাণ। সেই প্রমাণগুলো যখন সামনে এসে যাবে, এরই মাঝে নানা রকমের বক্তব্য শুরু হয়েছে। সেটা হচ্ছে যে এই আসামিদের দিয়ে হয়তো মিথ্যা সাক্ষী দেওয়ানো হবে, মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসানো হবে, সংগঠনকে ফাঁসানো হবে, ওকে ফাঁসানো হবে। এই বক্তব্যগুলো আপনারা নিশ্চয়ই শুনে ফেলেছেন। কারা বলছে আমি তাদের নাম বলে তাদেরকে এখানে আবার হাইলাইট করতে চাই না। এই বক্তব্যগুলো কেন আসবে? হত্যাকাণ্ডের মূল আসামি যারা, তারা গ্রেপ্তার হয়েছে, সেটাই মূল দাবি ছিল এতদিন। গ্রেপ্তার হয়েছে, আমাদের তো উল্লসিত হওয়ার কথা। শুধুমাত্র আমাদের এখন একটাই দাবি থাকার কথা, তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হোক, আদালতের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং সেই শাস্তি কার্যকর করা হোক। এর বাইরে তো কোনো কিছু চাওয়ার থাকতে পারে না। কিন্তু এই কথা কেন আসছে যে তাদেরকে দিয়ে আমাদের নাম যদি বলিয়ে নেওয়া হয়, যদি আমার সংগঠনের নাম বলিয়ে নেওয়া হয়, এটা বলিয়ে নেওয়া হয়, ওকে ফাঁসিয়ে দেওয়া হয়, এই প্রসঙ্গগুলো কেন আসছে? তার মানে আমরা কি ধরে নিতে পারি ডালমেকুস কালা হ্যাঁ? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের। প্রীতি নিন, শুভেচ্ছা নিন। ওসমান হাদি হত্যাকাণ্ড, ভারতে গ্রেপ্তার ঘাতক, এবার কি ঢাকাকে কাঁপিয়ে দেবে নেপথ্যের মাস্টারমাইন্ডদের নাম? অন্তহীন কৌতূহল, বিস্তর গুঞ্জন আর টান টান উত্তেজনা। গত কয়েকদিন ধরে একটি মাত্র খবরকে কেন্দ্র করেই এই অস্থিরতা। আমি আসলে এই বিষয়টা নিয়ে আলাপ করিনি বা আলাপ করতে চাইনি, কারণ এই যে ওসমান হাদি ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাই আমার একটা অপছন্দের ক্যারেক্টার। হঠাৎ করে নামহীন গন্ধহীন এক অখ্যাত কোথা থেকে উঠে আসলো, কারা উঠিয়ে আনলো, কারা এই ক্যারেক্টারটা তৈরি করলো এবং কী উদ্দেশ্যে তৈরি করলো, এটি একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নিয়ে আসলে আলাপ করতে চাইনি, কিন্তু আলাপের বাইরে থাকা যাচ্ছে না বলে আলাপে আসা। আলোচনার জাল ছড়িয়ে পড়েছে চারিদিকে, এমনকি সীমান্ত পেরিয়ে ওপারেও। ভারতের সংবাদ মাধ্যম থেকে আসা একটি খবর বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন। যে হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, যা ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, সেই মামলার প্রধান আসামিরা এখন খাঁচায় বন্দী। কিন্তু এই গ্রেপ্তারের পর এখন অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। ঢাকার ক্ষমতার অলিন্দে থাকা কাদের মুখোশ উন্মোচন হতে যাচ্ছে। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই রহস্যময় হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী। চলুন ফিরে যায় সেই 12 ডিসেম্বরে। কদিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওসমান হাদি তখন রাজনীতির নতুন ধূমকেতু, তাকে নতুন ধূমকেতু হিসেবে আবির্ভাব করানো হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে তিনি রাজপথে সরব উপস্থিতি তার। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। একবার চিন্তা করুন, মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে, ঢাকার রাজনীতিতে একজন সিংহপুরুষ যদি বলেন তাহলেও ভুল হবে না। তিনি যে রাজনৈতিক দল করুন না কেন, তিনি বিএনপির যুব দলের সভাপতি ছিলেন এক সময়, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, তিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তার বিরুদ্ধে একজন অখ্যাতকে কারা দাঁড় করিয়ে দিয়েছিল, সেটি বড় প্রশ্ন। এই হাদি ক্যারেক্টারটা একদম তৈরি করা, এবং কী উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল সেটি আস্তে আস্তে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এই হাদি হত্যাকাণ্ড রাজনীতিতে ওলট পালট অবস্থা তৈরি করে। সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। শুরু হয় ভারত বিরোধী রাজনীতির নতুন মেরুকরণ। অভিযোগের আঙ্গুল ওঠে সীমান্তের ওপারে। বলা হতে থাকে এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। ইউনূস প্রশাসন তখন দিশেহারা। শাহবাগে শুরু হয় লাগাতার অবস্থান।
সারা দেশের মানুষের দৃষ্টি তখন শাহবাগের দিকে। ঠিক সেই মুহূর্তে সিঙ্গাপুর থেকে খবর আসে ওসমান হাদি আর নেই। বিক্ষোভে ফেটে পড়ে তথাকথিত ছাত্র জনতা, এবং এই ছাত্র জনতা কি কারা আপনারা জানেন। এমনকি ওসমান হাদির জানাজায় পর্যন্ত বাস ট্রাক ভাড়া করে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এনে সংসদ এভিনিউয়ে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করা হয়েছিল। কারা করেছিল এটার নেপথ্য কারণ যদি আপনি একটু তীব্রভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারেন। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী আর ছায়ানটের মতো প্রতিষ্ঠানে। অগ্নিসন্ত্রাসের কবলে পড়ে ঐতিহ্যবাহী সব স্থাপনা। পরিস্থিতি সামলাতে হিমশিম খান প্রফেসর ইউনূসের সরকার। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও চারপাশে ছিল অশান্ত ও উত্তাল, এবং কথিত আছে এই প্রফেসর ইউনূসের সরকারের ভেতরের লোকজনই প্রথম আলো, ডেইলি স্টারে যখন আগুন দেওয়া হয় নীরব ভূমিকা পালন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে যথাসময়ে যেতে দেননি। ছায়ানট পুড়িয়েছে, উদীচী পুড়িয়েছে, কিন্তু সরকারের ভেতরেই যেন ছিল আরেক সরকার। হাদি হত্যাকাণ্ডের পর থেকেই গুঞ্জন ছিল হত্যাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। আস্থা ধ্রুব সত্য হিসেবে প্রমাণিত, কিন্তু প্রশ্ন হলো তারা পালালো কিভাবে। সূত্র বলছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল যে শুটার মাসুদ আর আলমগীর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় লুকিয়ে আছে। তারা এ বিষয়ে নিশ্চিত ছিলেন, কিন্তু ট্র্যাজেডি হলো তৎকালীন সরকার তাদের এই তথ্যকে বিন্দুমাত্র আমলে নেয়নি। গত 18 মাসের শাসন আমলে প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া কোনো তথ্যই সঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি। যখন রাষ্ট্রীয় নিরাপত্তা চরম হুমকির মুখে, তখনও পেশাদার গোয়েন্দা সংস্থাকে